আচ্ছা, তাহলে আমাদের কি করার কথা আজ থেকে? মনে আছে নাকি নাই? জি ভাইয়া। আহ, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে একটা ই কমার্স স্টোর তৈরি করবো। কি তৈরি করবো? কি ব্যাপার, সবাই ঘুমায় আছে নাকি? আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস ই কমার্স তৈরি করবো। ই কমার্স তৈরির জন্য আমরা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস আগে সেট আপ দিই। এই ফ্রেশ ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের কাজটা করবো। আচ্ছা, আমাদের তো ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে। তাহলে ফ্রেশ করেই করি, এটাই বেটার হয়। তো এটার নাম দিলাম ব্যাচ এইট, জাস্ট রান করার জন্য। আচ্ছা, ব্যাচ এইট, এখন আমরা এটা ডাটাবেস তৈরি করি। লোকাল স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, আমরা এভাবে নিয়ে ডাটাবেসে যেতে পারি। তাহলে নিউ ডাটাবেস, এখানে বললাম ডিবি ব্যাচ এইট, লোকাল হোস্ট। আচ্ছা, সেট আপ নিয়ে কারো কোনো প্রবলেম আছে ওয়ার্ডপ্রেসের?
তাহলে কন্টিনিউ, লেটস গো। এখানে দিলাম কি, ডাটাবেজের নাম কি দিলাম দেখি, ব্যাচের ইউজার নেম রুট। স্যার একসাথে যদি অনেকগুলা প্রজেক্ট মানে আমি করি তাহলে লোকাল হোস্ট দিলে কি হচ্ছে আলাদা আলাদা প্রজেক্টে আমরা আলাদা আলাদা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে মানে আমি বলতে চাচ্ছি কোনো সমস্যা হবে কি একসাথে অনেকগুলো রাখলে? না না, সমস্যা হবে না। স্যার বুঝতে পারছেন কি? আমি বুঝছি, মানে জিনিসটা হচ্ছে যে আমার একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে অসংখ্য থিম থাকবে, মানে একটার বেশি। জি স্যার। ঠিক আছে, তো ওইটা প্রবলেম নেই, ওটা আপনি একই ডেটাবেস দিয়ে এটা কন্ট্রোল করতে পারেন। সেগুলোকে বলা হয় ওয়ার্ডপ্রেসের ভাষায় মাল্টিপারপাস, মানে যখন একটার বেশি থিম থাকে তাহলে সেটাকে বলা হয় মাল্টিপারপাস। কি বলা হয়? মাল্টিপারপাস। মাল্টিপারপাস। তো ওইটার জন্য ওই একটা ইম্পোর্টার রেডি করতে হয়, লাইসেন্স ভ্যালু ব্যাচ 7। ও আচ্ছা, আমরা তো ব্যাচ 7 নিয়ে কাজ করতেছি। আচ্ছা, সমস্যা নেই, নাম চেঞ্জ করাই যায়। উম, হ্যাঁ, আবার ব্যাচ এটা করাইলে তো আবার ঝামেলা, নামটা একটু চেঞ্জ করো। আচ্ছা, একটা ডাটাবেস ড্রপ করার সিস্টেম দেখেন কিভাবে ডাটাবেসটা ডিলিট করবেন। এই যে এখানে সিলেক্ট করবেন, অপারেশনে যাবেন, এই যে ড্রপ দ্য ডাটাবেস। ওকে, তাহলে ব্যাচ 8 নামে ডাটাবেসটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিবি ব্যাচ 7। ওকে, সাবমিট। সাইট টাইটেল দেই উকম দিলাম, উকম মানে ই-কমার্স। এটা দেই অ্যাডমিন, বললাম 32132। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলে ধর লাইক আমি যদি বুটস্ট্র্যাপ দিয়ে কোনো পেজ ডিজাইন করি দেন হচ্ছে ওইটা ওয়ার্ডপ্রেস ওর সাথে ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে থিম ডেভেলপমেন্টের আওতাভুক্ত। ঠিক আছে, মানে আমরা হ্যাঁ। যেটা করতেছি এটা হচ্ছে থিম কাস্টমাইজেশন, মানে প্লাগইন দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি। আর জি জি। ওইটা যেটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট। তো থিম ডেভেলপমেন্টের বিষয় যেটা আছে, যে গত ব্যাচে আমি একটা ফুল প্রজেক্ট করাইছিলাম থিম ডেভেলপমেন্টে। তো হ্যাঁ। আচ্ছা, আপনাদের দেখাই। এই যে দেখতেছেন, না ভাই আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ। এখন ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, গত ব্যাচে যেমন এই একটা ডিজাইন দেখতেছেন। জি। হুম, তা আমরা এই পুরাটা আমরা এসে ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করছিলাম এই থিমটা। এটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপের টেমপ্লেট। মানে বুটস্ট্র্যাপ দিয়ে করা? হ্যাঁ, এই টেমপ্লেটটা বুটস্ট্র্যাপ দিয়ে করা। তো আমরা এই টেমপ্লেটটাকে এই যে ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করে ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করে দিয়েছিলাম। এখন আমাদের যেটা ছিল ড্যাশবোর্ড থেকে আসতো, আমাদের দেখাই। dashboard, আচ্ছা,
ঠিক আছে? তো তাহলে এটা এটা আমরা পুরা টেমপ্লেটটাই ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করছিলাম। অ্যাডমিন এই যে দেখেন এই পুরো থিমটা আমরা এই যে কন্ট্রোল করছিলাম। এই যে দেখেন গ্যালারি, আমরা যদি গ্যালারিতে এই গ্যালারি এখানে যদি আমরা রিমুভ ইমেজ দিয়ে যদি অন্য কোনো ইমেজ নেই, সাপোজ এটা নিলাম সেট ফিচার ইমেজ আপডেট, দেন এই ইমেজটা, এটা হচ্ছে আমাদের এলইডি ফিল্ড। এই যে গ্যালারি, দেন আমাদের ইমেজ চেঞ্জ হয়ে গেছে না? তো আমরা এই প্রজেক্টে আর এখানের এই যে প্লাগইন গুলো কোথা থেকে আসলো, এগুলো কি jQuery দিয়ে করা কোন প্লাগইন না ওই যে গ্যালারিতে একটু যান, ওই মানে পেজটা প্লাগইন না, এটা আমরা ওই যে ওয়ার্ডপ্রেসে একটা ইয়ে আছে কাস্টম পোস্ট, ওটা দিয়ে করছিলাম, মানে ওয়ার্ডপ্রেসের কোড দিয়ে করছিলাম। ওই যে ইমেজের উপর ইয়ে করলে হোভার হচ্ছে, তারপরে আইকন আসতেছে, ওইটা ওয়ার্ডপ্রেস দিয়ে করছেন? না, ইমেজের উপরে যে হোভার হচ্ছে সেটা হচ্ছে আপনার ই দিয়ে, মানে ওটা ডিজাইনেই আছিল। এই যে হোভার করলে ওই যে আইকন দুইটা আসতেছে, আইকন দুইটা এটা ডিজাইনেই আছিল, আমরা জাস্ট ডেভেলপ করছি। ঠিক আছে, এই যে এগুলো তো আমরা আগের দিন jQuery দিয়ে করছিলাম। আমরা করছি কিন্তু ডেভেলপমেন্ট পার্টটা করিনি। তো আমরা এই যে গত ব্যাচে ওয়ার্ডপ্রেস দিয়ে পুরো ফুল একটা ডেভেলপ করছিলাম, তো ওইটাই দেখাচ্ছে আপনাদের। এই যে ব্লগ পেজ করছিলাম, মানে পুরো একটা ফুল পেজ ব্লগ পেজ করার পরে মোটামুটি একটা মানে একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট। তো এই প্রজেক্টটা আপনাদের ভিডিও সহ দিয়ে দিব, যাতে সুবিধা হবে কি আপনারা করতে পারবেন। এবার একটা উইয়ার্ড প্রশ্ন আছে ভাই, করবো? বলেন। উইয়ার্ড প্রশ্ন বলতেছি কি, কাজের চেয়ে না এইটা হচ্ছে যে মানে আমি ওয়ার্ডপ্রেসটা কেন শিখতেছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কেন শিখতেছেন? দেখা যাচ্ছে যে অনেক ক্লায়েন্ট আপনার ডিজাইনের সাথে মানে বলবে যে আমাকে ওয়ার্ডপ্রেসে জাস্ট করে দাও, কানেক্ট করে দাও, হ্যাঁ, তো যাতে তার ড্যাশবোর্ড হয়ে যায়। কারণ ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে ডিজাইনটা আপনি রেডি করে দিলেন নাকি, জি, এখন ক্লায়েন্ট চাইলো যে এখানে কিছু চেঞ্জ করবে, আর চেঞ্জ করার জন্য কি আবার আপনাকে নক করবে? না, তো সে একটা সুবিধা চাবে যে এমন কোনো যদি অ্যাক্সেস আমাকে দিত যে আমি নিজেই এই ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করতে পারতাম। তো এই কারণে ওয়ার্ডপ্রেসটা একটু শেখা দরকার। আর আরেকটা কথা হচ্ছে আমরা তাহলে ডেভেলপমেন্ট বাদে কাস্টমাইজ কেন শিখতেছি নাকি? হ্যাঁ, তো এটা কারণ হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে এখন হচ্ছে মার্কেটিং এর যুগ, সবার কিছু না কিছু প্রোডাক্ট আছেই, জি, তারা সেল করবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল পার্সনের কিছু আমরা ফেসবুকে তো দেখি, ফেসবুকে তো স্ক্রল করলেই কোনো না কোনো অ্যাড দেখতে পারি না, এই প্রোডাক্ট আছে, হোম ডেলিভারি দিবে, এতগুলো আছে, ওদের ইনবক্স করতে হয়, এগুলো দেখি না? তো সেক্ষেত্রে দেখা যায় যে এখন ওইসব লোকের জন্য তো অ্যামাজনের মতো ই কমার্স দরকার নেই, দরকার আছে, বা আলি এক্সপ্রেস এর মতো তো আর ই কমার্স দরকার নেই। তাদের কিরকম ই কমার্স দরকার, মানে একটা পেজ হলেই হয় নাকি? হ্যাঁ, তো এইসব দেখা যায় যে এইসব ক্লায়েন্টদের জন্য
আপনি এই যে এই কাস্টমাইজেশনটা যদি আপনি শিখে নেন তাহলে তাদের জন্য দ্রুত একটা ই কমার্স সেট আপ করে তাদের হ্যান্ড ওভার করে দিতে পারে। মানে লাইট ওয়েবসাইট আর কি যেটাকে বলে, তাই হ্যাঁ, তো? লাইট ওয়েবসাইট মানে যারা ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট গুলো আছে তারা আপনাকে এই হ্যাঁ, প্রপোজাল গুলো দেবে যে আমার একটা কমার্স লাগবে, আমাকে একটা করে দাও। I see। বুঝছেন তো? আ- হুম। আর হচ্ছে দারাজ আর অ্যামাজনের মতো করতে গেলে কি করতে হবে? দাঁড়াতে মাঝে করতে গেলে ওই যে আপনার শিখতে হবে, ওই কোনো একটা ফ্রেমওয়ার্ক টার্গেট করতে হবে। এই যে যেগুলো বলছিলাম মিটিং এ ছিলেন না? ওই যে নোট জেএস। হ্যাঁ, নোট জেএস অথবা ল্যারাবেল। হ্যাঁ, তাহলে ওইগুলো শিখলে দেন চাল ডালের মতো একটা সাইট বানাইতে পারবে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। একটা হচ্ছে সিঙ্গেল ভেন্ডর আর একটা মাল্টি ভেন্ডর, মানে ই কমার্সের টাইপ আছে, একটা সিঙ্গেল একটা মাল্টি ভেন্ডর। আর এটা জানেন সিঙ্গেল ভেন্ডর কি মাল্টি ভেন্ডর কি? কত যে নতুন নাম শুনলাম ভাই আপনার কাছ থেকে, আমি সারাদিন ওইগুলো মাথায় মানে মনে করি বসে বসে। আচ্ছা, মানে নেম ডিকশনারি পাবেন আমার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কারো আইডিয়া আছে সিঙ্গেল ভেন্ডর মাল্টি ভেন্ডর সম্পর্কে? Nope। না স্যার নাই। নাই। আচ্ছা, সিঙ্গেল ভেন্ডর হচ্ছে মনে করেন যে একটা ওয়েবসাইটের যে মালিক নাকি, হুম। শুধুমাত্র সেই প্রোডাক্ট অ্যাড করতে পারবে, আর কেউ প্রোডাক্ট অ্যাড করতে পারবে না। হ্যাঁ তো এটাকে বলা হয় সিঙ্গেল ভেন্ডর। আর মাল্টি ভেন্ডর হচ্ছে যে থার্ড পার্টি, ওই যে অনেক সময় দারাজ যেগুলো আছে না, যে দারাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থার্ড পার্টি কিছু বায়ার আছে, তারা প্রোডাক্ট গুলো অ্যাড করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ইউজারও তারা কি করে প্রোডাক্ট গুলো অ্যাড অ্যাড করতে করে। পারে। তো এই কনসেপ্ট গুলোকে বলা হয় মাল্টি ভেন্ডর, মানে শুধু একজন না অনেকজন রিসেলার হিসাবে এখানে প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারে। বুঝতে পারছেন? আর আমি একটা জিনিস শুনছি যে দারাজের তারপর অ্যামাজনের নাকি হচ্ছে অনেক ইয়ে থাকে, ওই যে যারা হচ্ছে আপনার ওই কাস্টমার ডিলিং করে, তারপর এই সাইট গুলো ভিজিট করতে থাকে সব সময়, তা ওদের কি ইউজার করে দেয়া নাকি ওদের অথর করে রাখা? ওদেরই করে, ওরা একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওদের জন্য, তাহলে মার্চেন্ট অ্যাকাউন্ট মানে এর আর এর মার্চেন্ট। অ্যাডমিন আলাদা থাকে, তাই তো? হ্যাঁ, অ্যাডমিন তো মেন, যেমন ওয়ার্ডপ্রেসে আমরা শিখছি না গতকাল যে অ্যাডমিনিস্ট্রেটর নাকি, হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা হচ্ছে কি এডিটর। তো এখানে তো অ্যাডমিনিস্ট্রেটর এডিটর নাই, ওইখানে হচ্ছে অ্যাডমিন যেটা আছে ওটা তো অ্যাডমিনিস্ট্রেটরই। আরেকটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট, একটা আছে সেলার অ্যাকাউন্ট, একটা হচ্ছে বায়ার হ্যাঁ, অ্যাকাউন্ট। তো এইভাবে I see। তারা ইউজার গুলো আলাদা আলাদা করে। আর পরবর্তীতে যেটা করে সেটা হচ্ছে যে ওই যে আর একটা কনসেপ্ট আছে ড্রপ শিপিং, এটা নাম শুনছেন? না। ড্রপ শিপিং, তো ড্রপ শিপিং হচ্ছে যে এক জায়গার, মনে করেন যে ওই যে অ্যামাজনের যারা অ্যাফিলিয়েট করে না, হ্যাঁ এখন প্রোডাক্ট তো তাদের নিজস্ব না, এটা তো কোথা থেকে তারা প্রোডাক্ট গুলা শো করাবে? হ্যাঁ অ্যামাজন থেকে নাকি? হ্যাঁ। তো ওই অ্যামাজনের তাহলে ওই নতুন একটা কনসেপ্ট আছে ড্রপ শিপিং। তো অ্যামাজনের ওই ড্রপ শিপিং এর মাধ্যমে তারা অ্যামাজনের প্রোডাক্ট ডাইরেক্ট, মনে করেন যে ওই যে আইফ্রেম যেভাবে আমরা ইউজ করি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ওই অ্যামাজনের প্রোডাক্ট গুলো তারা তাদের ওয়েবসাইটে শো করাতে পারবে। আর তাদের ওয়েবসাইটে ক্লিক করলে অ্যামাজন থেকে প্রোডাক্ট গুলো সেল হয়ে যাবে। এটাও একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্ট। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং মনে করেন যে খুবই ইজি, কিন্তু সমস্যা হচ্ছে প্রমোশনের একটু মানে একটু বেশি, পেজ গুড বেশি, বুঝছি। এটা কাজ বেশি। সবার কাছে প্রোডাক্ট আছে, ধরেন আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনি নিজেই বায়ার হয়ে গেলেন, সেল করবেন, মানে সেলার হয়ে গেলেন, আপনি সেল করবেন। তা আপনি একা সেল করবেন, তো আপনার জন্য কি ওই দরকার আছে দারাজের মতো সাইট? না। কি দরকার? যাদের আছে বড় বড় কোম্পানি দরকার তাদেরই তো এরকম দারাজের তাদের মতো দরকার যারা কোম্পানির সাথে ডিল করে বা যাদের মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে হ্যাঁ। কানেকশন আছে, তারা ওই বড় বড় ই কমার্স সাইট ডেভেলপ করবে। আপনি ইন্ডিভিজুয়াল, আপনি একটা ধরেন মোবাইলের কভার সেল করবেন, তো আপনার জন্য তো এত বড় সাইট দরকার নেই। হুম।
আর এই ছোট ছোট কাজ বেশি পাওয়া যায়, কারণ দেখা যায় এই ছোট ছোট কাজের ক্লায়েন্ট গুলো অনেক বেশি। মানে এর কি পেমেন্ট সিস্টেম আলাদা মেবি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমি ডেভেলপ করে দিই, একটা ই কমার্স সাইট আলাদা করে দিই? হ্যাঁ, তো এটা তো পেমেন্ট সিস্টেম খুবই লো, মানে ধরেন যে এটার পেমেন্ট সিস্টেম খুব বেশি হলে আপনার $20-30 দিবে হ্যাঁ। এরকম। আপনি একটা প্লাগইন দিয়ে তাকে একটা কমার্স বানিয়ে দিচ্ছেন, তো এটা আর কতই পেমেন্ট আপনাকে দিতে হবে। আর পিএইচডি তে এইচটিএমএল এ তো আরো কম। হ্যাঁ, এখন ওইগুলো তো কমই, ওইগুলো দিয়ে মানে কাজ পাওয়া যায়, ইনকামও করা যায়, কিন্তু মেন সমস্যাটা কি? সমস্যা এক জায়গায়, কি কম। মানে কম জিনিসটা বাজেট কি? কম। বাজেট কম, কিন্তু কাজ অ্যাভেলেবেল আছে, কাজ পাইতে নিয়ে টেনশন নেই যে না আমি কাজই পাবো না, এরকম কিছু নাই। যেমন দেখেন বাঁধন একটা কাজ অলরেডি শুরু করে দিছে না? হুম। জি। আচ্ছা, বাঁধন আছেন না চলে গেছে? চলে গেছে। তাই কোশ্চেন করতে আমি পারি। তো দেখলাম স্যার ফাইবারে অনেক কাজ আছে তো, ওই যে পিএইচডি টু এইচটিএমএল এর। হ্যাঁ, এগুলো অ্যাভেলেবেল কাজ আছে, আমি বললাম না যে আমি বলি পিএইচডি HTML এর চেয়ে বেশি কাজ আছে আপনার লগো ডিজাইনের, জানেন? হ্যাঁ, ওগুলো তো ভুরি ভুরি কাজ স্যার। হ্যাঁ, তো আবার আবার মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর ছোট ছোট কনসেপ্ট গুলো, এটারও অনেক কাজ আছে, এসিওর অনেক কাজ আছে। তো কাজ আছে, কিন্তু আমাদের যেটা আছে ডিজাইনের অনেক কাজ আছে, অ্যাভেলেবেল কাজ আছে, কাজও পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ওই যে বাজেট। মানে খাটনি বেশি, টাকা কম আর কি। না, ডিজাইনে খাটনি নাই, ডিজাইনে আসলে খাটনি কেমন, যেমন এই যে কালে বাঁধন কাজ পেলো, একদিনে করে দিতে হবে, মানে একদিনে এখন কত ডলারের কন্ট্যাক্ট করছে এগুলো তো আর জিজ্ঞেস করিনি। এখন মনে করেন যে $10। $10। হুম। আচ্ছা, $10 মনে হয় 4 থেকে 5 ঘন্টা কাজ করলে ওটা কমপ্লিট করা যাবে ভালোভাবে। তার মানে 5 ঘন্টায় প্রায় 800 টাকার মতো, 850। হ্যাঁ, ওইটি $10 খারাপ না, এটা তো স্টার্টিং এ খারাপ না, শুরু করতেছে তো $10 মধ্যে আকাশের কত থাকবে? আকাশের কেন থাকবে? আমাদের 5 জনের একটা টিম আছে, যেখানে হচ্ছে যে কেউ কাজ পাইলে সবাই হেল্প করবে, ওই শর্তে সবাই রাজি হয়ে ওইখানে চুক্তিনামায় স্বাক্ষরিত করা হয়েছে। সবাই $2 করে পাবে নাকি? এখন দেখা গেছে যে উনি প্রথম কাজ পাইছে, অনেকটা ডিপ্রেশনের মধ্যে আছে, একেবারে নার্ভাস হয়ে গেছে, কি করবে না করবে, ওই জন্য আমরা সবাই এটা হচ্ছে সবচেয়ে বড় একটা নেগেটিভ পয়েন্ট। ভাই কাজ পাইছে, ভাই হলে হবে না হলে না, এত টেনশনের কি? নরমাল ফাইবার থেকে পাইছে। হ্যাঁ, ফাইবার থেকে পাইছে, তা তো টেনশনের কি আছে? পাইলে হলে হবে, না হলে না, এমন তো না যে এটাই শেষ কাজ, আর জীবনেও পাবে না। না, আমরা সবাই ভাবতেছি কি যদি একটা নেগেটিভ রিভিউ চলে আসে, অর্ডারটা যদি ক্যান্সেল হয়, এটা যদি প্রবলেম হয়। এরকম নেগেটিভ রিভিউ অনেক আসে। ভাই আমার স্টুডেন্টের 14টা প্রজেক্ট ক্যান্সেল হয়েছে। পরে তো এটা মেবি রিকভার করা যায়। আমি বলি নেগেটিভ রিভিউ কখন আসে? যখন কাজ সাবমিট হয়, যখন টাকা পয়সা লেনদেন হয়, নাকি? হুম। প্রজেক্ট ক্যান্সেল হলে তো আর নেগেটিভ রিভিউ আসবে না, আসবে না। তো ওইটা হলো কথা। আচ্ছা, আপনাদের তো সবার $2, আপনাদের ট্রেনার ট্যাক্সের ব্যাপারে কি আর চিন্তা ভাবনা করলেন? বুঝি নাই। তাই ইনকামের মধ্যে ট্রেনারের একটা ট্যাক্স আছে না? হ্যাঁ, ট্যাক্স তো আছে। তো সেটার পার্সেন্টেজ কত? 30%। আর আকাশ কত পার্সেন্ট? হ্যাঁ। আর প্রত্যেকদিন একটা করে ভার্চুয়াল কফি। টাকার নাম তাহলে তো হচ্ছে কি বলে হচ্ছে বাদন ভাই, তাহলে $3 কথা বলে না। না স্যার, কথা বলা আলাদা জিনিস, বাট হচ্ছে ফাইবার নিবে কত পার্সেন্ট যেন, 20% নাকি? না, ওইটা তো ফাইবার যাই হোক, কিন্তু ট্রেনারের একটা ট্যাক্স আছে না, তো ওইটা কে দেবে? আচ্ছা, সবাই দেবে। তো আজকে বিকাশ করে টাকা পাঠাই দিবে। বিকাশ এখন তো সব অনলাইন
এই জায়গায় মাহিন আপু সবচেয়ে বেশি দেবে। উনি তো যদি প্রথম কোনো একটা অর্ডার পায় দেখা গেলে 80%ই আপনারা দিয়ে দেবে। হ্যাঁ বেশি কেন? স্যার আপনি আমাদেরকে হেল্প করবেন, আপনার কাছে আমাদের অনেক বেশি আশা। সেটাই, তাছাড়া পারবো না তো। না ইনশাআল্লাহ, আর ডিজাইনে আর কি হেল্প করবো, ডেভেলপমেন্ট থাকলে এইগুলো তো ইজি, আমি তো দেখছি আমি তো এগুলো পারবেন। আর বাদ বাকি ওই কিছু বলছিল যে W3 ভ্যালিডেশন, আচ্ছা W3 ভ্যালিডেশন সম্পর্কে আপনাদের ক্লাসে দেখায়নি? না ওইটাও দেখেননি। আর আরেকটা বিষয় হচ্ছে যে পিক্সেল পারফেক্টের কথা বলছে, বাট আসলে তো হবে না। পিক্সেল পারফেক্ট কেমনে করবো কিছু বুঝতে পারছি না। আমি বলি এটা হচ্ছে কথার কথা, মানে একটা পয়েন্ট একটা পিক্সেল, দুইটার মধ্যে আপনি কিভাবে সমান করবেন বলেন তো? ওই জন্য তো পিক্সেল পারফেক্টের চিন্তাই করিনি। অনেকে বলতেছে যে মাপে মাপে নিয়ে করতে, মাপে নিয়ে করবো। আমি বলি ওইটা অনেক মুখে অনেক কথা শুনবেন, আমি প্রফেশনালের থেকে এটা করছি, আমি নিজে থেকে বলতেছি না, কারণ আমি ডিজাইনে অত কাজ করি না, ঠিক আছে? কিন্তু যারা প্রফেশনালি ডিজাইনে কাজ করে তাদের মুখের কথা, একটা কোম্পানির মানে একটা ডিজাইনার গ্রুপের কথা, দেখেন ওই পিক্সেল পারফেক্ট হচ্ছে ওই মেজারমেন্ট করে মেপে মেপে করে, তারপরে কিছু না কিছু থাকেই, আপনি যে 100-100 কি করতে পারবেন এটা না, ঠিক আছে? জি স্যার। তো যাই হোক ওইটা নাই আপনাদের যেটা ওই যে কি জানি ও W3 ভ্যালিডেশন নাকি? জি স্যার। আচ্ছা W3 ভ্যালিডেশন হচ্ছে এই একটা সাইট আছে, আমি ব্যাচ এটা দেখাইছিলাম, আপনাদের হয়তো ভুলে গেছি। আসলে সমস্যা হচ্ছে যে কোশ্চেনের উপরে জিনিসগুলো আছে, একজন কোশ্চেন করছিল দেখে আমি দেখাই দিচ্ছি। দুইটা জিনিসের জন্য আমি মার্কেট প্লেস মুভ করতে পারতেছি না। এক হচ্ছে রেসপন্সিভ জিনিসটা, আর হচ্ছে ওই মানে কি বলে এটারে, যে মানে মিডিয়া করির বিষয়টা। তো এইটা কোনো কথা হইলো? রেসপন্সিভ তো মিডিয়া করে তো রেসপন্সিভ হয়। একটা জিনিস যদি রেসপন্সিভই না করতে পারি, ডিজাইন দেখা গেল করে দিলাম, দেখা গেল রেসপন্সিভ হলো না জিনিসটা। আমি বলি বুটস্ট্র্যাপের জাস্ট। জি ভাই, আপনি আবার বললেন যে ওনারা সবসময় ফোনেই দেখবে, তো রেসপন্সিভ না হলে তো বুঝতেই পারবে না কি দিছি। না বুঝতে পারবে না, আর সমস্যা নেই, তাহলে আমরা একটা প্রজেক্ট বা পুরো একটা ফুল প্রজেক্ট রেসপন্সিভ সহ দেখা দিই, তাহলে কেমন হয়? ওই যে ভাই ওই প্রজেক্টটা দেখাইতে পারলে পুরোপুরি মানে পাকাপোক্ত হয়ে যাবে মনে হয়। স্যার ফ্লেক্সবক্স মিডিয়া। আচ্ছা এই আরেকটা পেজ দেন, ওয়েবসাইট পছন্দ হয়েছে নাকি না? অনেক সুন্দর সুন্দর। সুন্দর। আচ্ছা যদি এই একটা প্রজেক্ট ফুলি যদি আপনাদের রেসপন্সিভ করে দেখানো হয়, তাইলে কি সমস্যা, মানে তাইলে কি রেসপন্সিভ নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার করি হবে না। কারণ এই প্রজেক্টটা আমি ওই ঠাকুরগাঁও ব্যাচে দেখাইছিলাম। জি পুরো করে? হ্যাঁ পুরা 4টা পেজই? হ্যাঁ আমি বললাম না আমি ওইসব দেখাই না, ছোটখাটো কাজ দেখাই না, আমার হইলো যে শিখলে ভালো মতো শিখেন, না এলে দরকার নেই, আমার কনসেপ্ট এটা। এটাই। এই যে এই প্রজেক্টটা ওদের দেখাইছিলাম একবারে, এই প্রজেক্টটা দেখানোর পর মানে ওদের রেসপন্সিভ নিয়ে আর কোনো কোশ্চেন ছিল না। তাহলে ভাই এটা কি এই মানে এই ক্লাসের ভিতরেই হবে, মানে এই যে 50টা ক্লাসের ভিতরেই দেখাবেন নাকি আমাদের আলাদা করে দেখাবেন? না এই ক্লাসের মধ্যে হয়ে যাবে। এই প্রজেক্ট দেখানোর জন্য আমার জাস্ট 4টা ক্লাস দরকার। মানে যে ফোনে দেখবে ওয়েবসাইটটা, এটাকে রেসপন্সিভ বলেন না ভাইয়া? হ্যাঁ তো ভাইয়া মানে মিডিয়া ইউজ করতে হবে তাই না? কিছু ইউজ করতে হবে না, মিডিয়া করে কাজও করা লাগবে, জাস্ট এটা ইউজ করলে তো বাস বুটস্ট্র্যাপের ক্লাস জায়গা মতো ইউজ করলে আপনার রেসপন্সিভ বুটস্ট্র্যাপ করে দিবে, আপনার ওই এক্সট্রা খাটনি করা লাগবে না। আমার কথা হচ্ছে যেহেতু বুটস্ট্র্যাপ আমাকে সুবিধা দিচ্ছে, তো আমি কেন মিডিয়া কোয়েরি ইউজ করব বলেন? মিডিয়া কোয়েরি ইউজ করলে তো অনেক কমপ্লিকেটেড হয়ে যায় আর মাথা ঘুলায় যায়। হ্যাঁ তো আমার তো বুটস্ট্র্যাপ আছে, মিডিয়া কোয়েরি কোন ক্ষেত্রে, যখন একবারে হচ্ছে না সেই ক্ষেত্রে মিডিয়া কোয়েরি।
আর এই আমি পুরো প্রজেক্ট করছি, এক লাইনও মিডিয়া করে ইউজ করিনি। আর বাদ বাকি যে অ্যানিমেশন গুলো আছে, এই প্রজেক্টে অ্যানিমেশন তেমন নাই, এই প্রজেক্টে যে কেউরিও তেমন নাই, শুধু ডিজাইন। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ রেসপন্সিভ। তার মানে এই প্রজেক্ট করলে সুবিধা হচ্ছে, এই দেখেন এখানে দেখেন ইমেজ ছোট আছে না, হ্যাঁ আবার এই যে আবার ছোট করলে দেখেন বড় হয়ে যাবে। তারপর হচ্ছে ওই গ্রেডিয়েন্টের বিষয়টা এখনো ক্লিয়ার না। কোন গ্রেডিয়েন্ট? ওই যে আগের দিন একটা প্রজেক্ট দিছিলেন না ওই যে করার জন্য পিএইচডি। হ্যাঁ লিনিয়ার গ্রেডিয়েন্টের কথা বলতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক, ওইগুলো তো আপনারা ওই করলে পারবেন। তো রেসপন্সিভের কথা বলতেছে, তো রেসপন্সিভের কথা আমি এটা বললাম। ঠিক আছে। এখন যদি বলেন তাহলে এই প্রজেক্টটা দেখা দিতে পারি। না কমপ্লিট করতে পারলে তো সমস্যা নেই, দেখবো। জি স্যার দেখান। এখন না, মানে যখন শুরু করবো, হ্যাঁ মানে ওয়ার্ডপ্রেস এর পর আপনাদের ওই মার্কেট প্লেসের কিছু ক্লাস নিয়ে তারপর কয়েকটা ক্লাস থাকবে, এখানে আমি দেখা দিলাম তাহলে সেই। আর ফ্লেক্সবক্স আর স্যাস ফ্রেমওয়ার্কের একটা আপনাদের রিসোর্স দিয়ে দেবো, এগুলো হবে আপনারা ডিজাইনে প্রফেশনাল। রেসপন্সিভ এই বুটস্ট্র্যাপ ক্লাস থেকে কভার হয়ে যাবে। আর বাদ বাকি অ্যানিমেশন গুলো তো শিখাইছি, আর আপনাদের জন্য প্লাগইনের লিস্ট তৈরি করতেছে, লিস্ট গুলো দিয়ে দেবো। তাহলে আর এত টেনশন কিসের? আর যেটা বললাম এই যে W3 ভ্যালিডেশন, এটা কিভাবে ইউজ করবেন এটা দেখাচ্ছে। তাহলে প্রথম হচ্ছে আমরা ইউআরএল দিয়ে ইউজ করতে পারি। কি দিয়ে ইউজ করতে পারি? এইটা জিনিসটা কি ভাই? আমি তো আজকে প্রথম মানে এটা দেখছি। আপনার কোডিংটাকে চেক করে দিবে যে কোডিংটা W3 ভ্যালিডেশন আছে কিনা, মানে কোডিংটা স্ট্যান্ডার্ড আছে কিনা। হ্যাঁ, মানে এটা চেক কোডিং করার সব ভুল হলে আমরা দেখাই দিবে। ভুল থাকলে কি সাজেশন দিবে? হ্যাঁ সাজেশন দিবে। কেমনে দিবে আসেন দেখাই। আমরা ইউআরএল ইউজ করব না, মানে ইউআরএল হচ্ছে জাস্ট লিংকটা কপি করে পেস্ট করে দিবেন। হ্যাঁ, কিন্তু আমরা তো ইউআরএল এ করি নাকি নরমালি HTML ফাইলে করি? HTML ফাইলে করি। HTML ফাইলে। তাহলে এই যে ভ্যালিডেট বাই ফাইল আপলোড, এখানে ফাইল দেন। আমরা আমাদের কোন একটা প্রজেক্টে চলে যাই। আচ্ছা, আমরা স্লাইডার কত ইসে করছিলাম, এটাতে নাকি? হুম, আচ্ছা, আমরা যদি দেখেন এই যে slider.html যদি ওপেন করি নাকি, যদি এটা আমরা জি। চেক দেই, দেখেন এখানে আমাদের তারা কিছু বলছে, ওয়ার্নিং দিছে। কি দিছে? ওয়ার্নিং। আমি বলি ওয়ার্নিং এর সমস্যা নাই। কি বললাম? ওয়ার্নিং এর সমস্যা নেই। সমস্যা হচ্ছে এররের সমস্যা। এখন কোনো কিছু যদি এরর থাকে তাহলে এটা হচ্ছে আপনার W3 ভ্যালিডেশনের বাইরে। হুম, এখন এখানে বলে দিচ্ছে যে কি প্রবলেম, ব্যাড ক্যারেক্টার আফটার ইজ গ্রেটার দেন। আর ইজ গ্রেটার দেন এটা এভাবে ইউজ না করে তারা বলছে যে এন্ড এলটি টাইপ করে ইউজ করেন। দেন তারা প্রবলেম বলেও দেয়, সলিউশনটা বলেও দেয়। বুঝছি। আরেকটা দেখি, দেন আমার চাইনিজ ক্যালকুলেটর ঠিক আছে, কোনো প্রবলেম আছে মার্কআপ নিয়ে? না, এটাতে প্রবলেম নেই। ওয়ার্নিং প্রবলেম না, স্যার এরর হচ্ছে প্রবলেম। আচ্ছা, আমরা যে প্রজেক্ট স্যার এরর গুলার ওই জায়গায় তখন কিভাবে ঠিক করব? এরর লিখে দেয়, যেমন আপনার বলি আসলে তো সব মার্কআপ দিয়ে করছে। আচ্ছা, আমরা আমাদের সাইটে যাই, আমরা আমাদের যে প্রজেক্টটা করছিলাম সেটা এই করি। আচ্ছা, এসে যাই আমাদের কালকে দিয়েছিলাম নাকি ইভেন্টিয়া, ইন্ডেক্স ওপেন দিলাম, চেক দিলাম, দেখেন এই যে এই এরর গুলা, এররের কারণে সমস্যাটা কি, মানে এটা W3 ভ্যালিডেটেড না, কি না? ওয়ার্নিং গুলা এগুলো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে কোনটা? এরর গুলো। এরর গুলা। আচ্ছা, এখানে কি বলছে পড়েন, পড়লে বুঝবেন। ব্যাড ভ্যালু
for attribute href on element link must be non-empty নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কি বলছে ওরা, যে লিঙ্ক রিলেটেড শর্টকাট আইকন href, এখন href আমি খালি রাখছি, কিছু ইউজ করিনি, এই কারণে বলছে। মানে ওখানে হ্যাশ বসায় দিতে হবে, মানে এখন আপনি href ইউজ করবেন না দেখে দিছেন কেন, কথা হচ্ছে এটা। আমি কাটে দিতে হবে আর কি। হ্যাঁ, href মাস্ট বি নন এমটি, মানে আপনি ইউজ করলে দেন, না ইউজ করলে দিয়েন না, নাকি? জি স্যার। আবার 2 নম্বরে কি বলছে, এন্ড ট্যাগ ন্যাপ সিন বাট দেয়ার ওয়্যার অপশন এলিমেন্ট, মানে এখানে কি বলছে যে আমি ক্লোজিংটা দেইনি, সম্ভবত এন্ড ট্যাগটা ইউজ দেইনি, মানে ন্যাবের যে ক্লোজিং ট্যাগটা আছে বলতেছে যে এটা মিসিং আছে। ক্লিয়ার? আর দেখেন 3 নম্বরে ওরা আমাকে বলে দিয়েছে যে আনক্লোজ এলিমেন্ট। আনক্লোজ এলিমেন্ট কি? আনক্লোজ এলিমেন্ট হচ্ছে যে ডিভ আমি শুরু করছি কিন্তু এখানে ক্লোজ করিনি লাস্টে। আর এখানে কি বলছে, ডুপ্লিকেট আইডি। ডুপ্লিকেট আইডি কি? এই যে সেকশন আইডি। এখন আমি ইনলাইনে কেন স্টাইল ব্যবহার করছি, এটা হচ্ছে W3C আওতার বাইরে। স্যার তাহলে কি ইনলাইন সিএসএস ব্যবহার করা যাবে না? না, আপনার সিএসএস থাকতে কেন ইনলাইন ব্যবহার করবেন? ও আচ্ছা। এই যে আইডি, আর এই নামে আইডি অলরেডি আমি ইউজ করছি, তো আবার ডুপ্লিকেট হয়ে গেছে নাকি? এই যে বলেই দিছে ডুপ্লিকেট আইডি। এখন এইটি একটু পড়লে আপনি আপনার W3টা ঠিক করে ফেলতে পারেন। তাহলে স্যার ক্লাস যদি ডুপ্লিকেট হয় ওটাতেও কি ধরবে? না, ক্লাস তো ডুপ্লিকেট হয়, কিন্তু আইডি কি ডুপ্লিকেট হয়? না স্যার, আইডি তো ইউনিক হয় না। এই হচ্ছে W3 ভ্যালিডেশন কনসেপ্ট। আর আমরা যে প্রজেক্টটা করছি, আসেন দেখি আমাদের প্রজেক্টটা W3C কিনা, নাকি? আর কথা হচ্ছে ট্রেনার নিজেই W3C পারে না, আমাদের কি শেখাবে, নাকি? না স্যার, বিষয়টা তা না। কিন্তু এই জিনিসটা আগে দেখানো দরকার ছিল না, এখন তো বিপদে পড়ে যাবো। আমি বলি এগুলো হচ্ছে কোশ্চেনের উপরে আসে, যেমন এই হচ্ছে আমাদের প্রজেক্ট, নাকি? আচ্ছা একটু দেখে নেই কই ছিল জানি। আচ্ছা ভাইয়া, মাঝে মাঝে কাজ করে না, তখন হচ্ছে সিএসএসটা, তখন মানে যেটা style.css আমরা ইউজ করি সেটা মাঝে মাঝে কাজ করে না, তো সেটা যখন আমরা HTML এ দেই তারপর কাজ করে। না, এরকম তো হওয়ার কথা না। সিএসএস ব্যবহার করলে আমার মাঝে মাঝেই হয় এমন। না, এরকম হবে কেন? নিশ্চয়ই কোনো ওইটা ওই যে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যদি ধরা যায় ওই ক্লাসটাকে বা আইডিটাকে বা হচ্ছে ট্যাগটাকে, তাহলে ঠিকই হয়। বাট যদি কোনো কারণে একটা মিসিং হয় তাহলে হয়। আচ্ছা দেখেন, আমরা যে ইউজ করছি ইন্ডেক্স, আমরা দেখি আমাদের কোনো প্রবলেম আছে কিনা। স্যার গুগল ফন্ট যদি এরর দেখায় তাহলে কি করব? দেখেন ওইটা প্রবলেম নেই, আমাদেরও কি আছে, প্রবলেম আছে। এখানে তো তাও বোঝা যাচ্ছে স্যার যে এত লাইনে এই জায়গাটাতে প্রবলেম, এই লাইনে প্রবলেম। আমি বলি প্রবলেম বিশেষ কিছু না, প্রবলেম হচ্ছে আমি সিএসএস কেন এখানে ইউজ করছি, এটা হচ্ছে একটা প্রবলেম। প্রবলেম নাম্বার 1, বুঝছেন? তো বড় প্রবলেম স্যার, এতগুলা এখন ওখানে সরাতে তো অনেক ঝামেলা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তবে বুটস্ট্র্যাপের হচ্ছে ওই যে জিনিসগুলো হচ্ছে কি বলে, ওখান থেকে করে দেওয়ার কারণে ওই সিএসএস এ দিলে ওটা হয় না, সেক্ষেত্রে তো এই যে ওইখান থেকে স্টাইল দিয়ে করতে হয়। না না, এটা অবশ্যই হবে, না হওয়ার কিছু নেই। এখানে দেখেন এররের বলছে যে ইমেজের হাইট ওয়াইড, প্রথমটাতে হাইট ধরছে, পরেরটাতে উইডথ ধরছে। স্যার দুইটাই কি তাহলে স্যার এরর? দুইটাই দেয়া যাবে না? মানে ইমেজে কিছুই দেয়া যাবে না? না, আপনি HTML এ CSS প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবেন না যদি W3 ভ্যালিডেশন চান। তো ভালো ঝামেলায় ফেললেন স্যার, আগে বলবেন না? ঠিক আছে, এইটা গেল। তারপর দেখেন, মানে এইটা বাদে দেখেন আমাদের তো তেমন কোনো প্রবলেম নেই, আমাদের পুরো কোডটা ক্লিন।
ওই শুধু ওই জায়গায় ইমেজ গুলোতে দেখা যাচ্ছে। কারণ আমার অনেকগুলো ইমেজ নিয়েছি না, তো প্রায় 8টা, ওই একই প্রবলেম। ওই হাইট আপনি এখানে কেন নিয়েছেন, এটা আপনি এই করেন, এই যে ব্যাড ভ্যালু 300 পিক্সেল। হাইট অন এলিমেন্ট, মানে এখানে পিক্সেলও ইউজ করছি। পিক্সেল এখানে ইউজ না করলে হয়তো এটা করতো। তাই হচ্ছে এভাবে চেক করবেন। এরর গুলো যদি রিজলভ করে দেন তাহলে আপনার সাইটটা W3 ভ্যালিডেশন। তাই যে দেখেন এই টুলস গুলোর মাধ্যমে যদি আপনি চেক করেন তাহলে আপনি ইজিলি ধরতে পারতেছেন আপনার সাইটটা কি ভ্যালিডেটেড, কি মানে W3C ভ্যালিডেশন কিনা, মানে আপনার কোডটা স্ট্যান্ডার্ড কিনা। বুঝতে পারছি? জি স্যার, বুঝলাম। আর তখন যদি স্যার বুটস্ট্র্যাপে যেমন আমরা ক্লাসগুলো ইউজ করি, বিটিএন ডেঞ্জার বা হচ্ছে দেখা গেল বিজি লাইট, এগুলাতে তো সমস্যা নাই না? এগুলা তো ক্লাস। এগুলো তো ক্লাস, এটা তো আর সিএসএস না। জি স্যার। শুধুমাত্র স্টাইল দিয়ে জিনিসটা লেখা যাবে না, তাই তো? না, মানে আপনার সিএসএস আছে, এক্সটার্নাল আছে, আপনি কেন ইসে ইউজ করবেন? আর এখানে আর বলি, এখানে তো এক এক সময় এক এক ধরবে, ঠিক আছে? এখন এটি যদি রিজলভ করে দেন তাহলে আপনার W3 ভ্যালিডেশন। আর ওয়ার্নিং এর ক্ষেত্রে, কারণ ওয়ার্নিং যদি ধরি, গুগলেরও ওয়ার্নিং আছে, দেখেন। আর যদি ওয়ার্নিংটাকে ঠিক করতে চান তাহলে 12টা বেজে যাবে। ভ্যালিডেট বাই ইউআরএল আমি দিলাম google.com। তো google.com যদি চেক করি, কি হচ্ছে, পেজে আসতেছে না। আচ্ছা, তাহলে আমরা করি, ফেসবুককে টার্গেট করি। আচ্ছা, এই যে কি ব্যাপার? এরা এত সহজে ধরা দেবে না। না না, ধরা দেয়। আমার মনে হয় যে আচ্ছা, একটু বড় সাইট দেখি, বা এই যে সময়.টিভি, এরা ধরা দিতে পারে, বাংলাদেশি তো। এত ছোট মনে করিয়েন না ভাই। ধরা দিয়েছে, দেখছেন? ওই দেখেন এখানে, এরর আছে, দেখছেন? জি স্যার। মানে ওই যে মানে তারা নো স্ক্রিপ্ট ইউজ করছে, মানে কথা হচ্ছে তারা জেএস ফাইল ইউজ না করে HTML কেন ইউজ করছে। এরর আছে, দেখেন এত বড় সাইট কিন্তু এরর খুবই কম, বেশি না। এই 3টা 4 5 6 7 7টা এরর, এত বড় সাইটের মধ্যে মাত্র 7টা এরর। তাই এটা তো জাস্ট ওদের বিজনেসের জন্য। কিন্তু এটি যদি আপনি W3 করবেন তাহলে এই 7টা এরর রিজলভ করলে আপনি থিম ফরেস্টে আপনার টেমপ্লেট গুলো দিতে পারেন। এটি হচ্ছে W3C ভ্যালিডেশন, মানে আপনার কোডিং স্ট্যান্ডার্ড। এই যে টুলস আছে, এটা আপনাকে গাইড দিবে। কি গাইড দিবে? যে আপনার কোডটা কি স্ট্যান্ডার্ড কিনা, কারণ আপনি নিজে কেমনে এত মেজারমেন্ট করবেন। স্যার কোড স্ট্যান্ডার্ড ছাড়া কি স্যার থিম ফরেস্টের টেমপ্লেট দেয়া যাবে না? না, ওরা নিবেই না। নিলে না, ওরা যদি নেয় তাহলে না দিবেন, যদি নাই নেয় কেমনে দিবেন? তাহলে ওরা কি ওই এই যে W3 ভ্যালিডেশনের মতো চেক করে আগে? শুধু মানে এটা তো একটা জাস্ট চেক করার সাইড, এমনি তো আরো টুলস আছে W3 ভ্যালিডেশন চেক করার জন্য, কিন্তু এটা হচ্ছে একটু না মানে ভালো পপুলার আর কি। আমি বলি ওদের কাছে নিজস্ব টুলস আছে চেক করার জন্য। তারা এইসব সাইট ইউজ করে না, তাদের নিজস্ব তৈরি করা টুলস আছে। আচ্ছা ভাই, তাহলে আমরা ওই ফেসবুক আর ওই গুগলের মতো করতে পারবো না, যে চেক করতে গেলে এই ব্যাড গেটওয়ে দেখাবে? এটা চেক হয়, এটা হয়তো কোনো কারণে প্রবলেমের কারণে, নাহলে আমি নিজেই চেক করছি। না চেক করলে তো আমি আর গুগল দিতাম। কিছু প্রবলেম আছে, দেখতে হবে। বা ওই যে আর একটা বড় সাইট দেখি, আলি এক্সপ্রেস। অ্যামাজনের পরেই তো এটা নাকি? হ্যাঁ।
এই যে আসছে, এই অ্যারো, এখানে অ্যারো আছে দেখছেন? অনেকগুলো কিন্তু অ্যারোরও কিছু ক্যাটাগরি আছে, কি আছে? ক্যাটাগরি আছে। মানে একটা হচ্ছে সফট এরর, একটা হচ্ছে হার্ড এরর। কারণ এইটা একটু বোঝানোটা একটু টাফ, এখন এটা নিজে নিজেই বুঝতে হবে, কিন্তু জাস্ট মনে রাখবেন যে একটা সফট একটা হার্ড। ওকে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন কি W3 ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। কোশ্চেন থাকলে বলেন, নাহলে একটা ব্রেক দিয়ে দেই। জি স্যার। ওকে, তাহলে শুরু করি আমরা। আচ্ছা, এই তাহলে আমরা যেটা করব, ই কমার্স একটা সাইট করব। কি করব? ই কমার্স ই কমার্স একটা সাইট আমরা যাতে ইনস্টল করতে পারি। তো এটার জন্য প্রথমত আমাকে দুইটা প্লাগইন লাগবে। কয়টা প্লাগইন লাগবে? দুইটা প্লাগইন লাগবে দুইটা স্যার। প্লাগইন। তো দুইটা প্লাগইনের মধ্যে এই যে অ্যাড নিউ, প্রথম হচ্ছে জেট প্যাক। কি লাগবে? জেট প্যাক। আচ্ছা, তো জেট প্যাক এখানে কি লেখা? দ্য আইডিয়াল প্লাগইন ফর স্টেটস রিলেটেড পোস্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল শেয়ারিং। মানে এই প্লাগইনটা এই কাজটা করবে। ঠিক আছে, তাহলে ইনস্টল করলাম। নেট ফেল হয় তো আবার দিবেন। নেটের একটু কম মেশের কারণে এরকম হয়।
অ্যাক্টিভ। আচ্ছা, এটা প্লাগইন অ্যাক্টিভ করলাম। এই প্লাগইনের কাজ পরে করবো আপাতত। আর আরেকটা প্লাগইন লাগবে আমাদের। কি প্লাগইন লাগবে? WooCommerce। WooCommerce, এই WooCommerce। এই যে আইকনটা মনে রাখবেন, আবার অন্য কোনো ইনস্টল দিয়ে দিয়েন না। এই যে বাই অটোমেটিক, এই নাম ইনস্টল। যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, এই যে ডিবাগিং। আচ্ছা, ডিবাগিং এর ইস্যু যেটা আছে যেটা ঠিক করতে হবে আপনাদের এরকম। আমরা আমাদের জ্যাম্পে যাই, stdocs, কি জানি ফাইলের নাম, ব্যাচ 8 নাকি? আচ্ছা, তাহলে এখানে একটা ফাইল আছে wp config, এটাকে ওপেন করি। এটা আপনার অনেক সময় এই যে স্যার আমাদের তো ব্যাচ 7 হচ্ছে ফাইল ছিল। আচ্ছা, বুঝছি, ওটা নাম চেঞ্জ করে দেবে, প্রবলেম নাই। আচ্ছা, 80 নাম্বার লাইন খেয়াল করুন। 80 নাম্বার লাইনে কি আছে? ফলস নাকি? তো এটাকে ট্রু করে দিবেন। কি করে দিবেন? ট্রু। সেভ দেন। এখন কেন স্যার? বলতেছে মানে এটা হচ্ছে ডিবাগিং নিয়ে একটু প্রবলেম করতেছে। এই যে বললেই যে ডিবাগিং প্রবলেম। এই যে WP ফাইল ডাইরেক্ট সিস্টেম, এই যে লার্ন অ্যাবাউট ডিবাগিং ইন ওয়ার্ডপ্রেস। কারণ ডিবাগ রিলেটেড প্রবলেম থাকলে মানে যে বাই ডিফল্ট এই যে ফলস থাকে, এটাকে ট্রু করে দিবেন। ট্রু করার পর এখন যান প্লাগইনে, আবার কষ্ট করতে হবে। আর যদি এভাবে ইনস্টল না হয়, আরেক সিস্টেম আছে। আর আপাতত দেখি, সিস্টেমের অভাব নাই। তাহলে কি করবেন? ডিবাগটা ট্রু করে দিবেন, তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এই যে প্রবলেম সলভ, এখানে অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করলে আমাদের চলে আসবে। আর যাদের যাদের অ্যাটেন্ডেন্স হয়নি তারা টেক্সট করে দিয়েন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব।
আচ্ছা এখানে কি আসলো বলেন তো? Get your store up and running more quickly. Yes, please. আচ্ছা এখন আপনি আপনার স্টোরটা সেট আপ করেন। এখন মনে করেন যে আচ্ছা দিনাজপুরের একটা অ্যাড্রেস দেন তো। দিনাজপুরের একজন অ্যাড্রেস দেন একটা, বা টেক্সট করে দেন, ওইটি অ্যাড করি। বাসের হাট। আচ্ছা তাহলে এখানে দিলাম বাসের হাট, আর কান্ট্রি দিলাম কি এই যে বাংলাদেশ, বাংলাদেশ। দিনাজপুর নাকি? বাংলাদেশ দিনাজপুর। এই যে সিটি কি দিনাজপুর? পোস্টাল জি স্যার পোস্টাল কোড কি দিনাজপুর? 5200 2200। দিনাজপুরে স্যার দুইটা পোস্টাল কোড 5200 আচ্ছা 520। 5200 স্যার। ঠিক আছে এখন? আচ্ছা জি স্যার তারপর কি আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, এটা দিলাম। কন্টিনিউ দেন। ইয়েস কাউন্ট মি, কন্টিনিউ। আচ্ছা তো কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বলেন? যেমন হেলথ এন্ড বিউটি, আচ্ছা এটাও নিলাম। ফ্যাশনটাও নিলাম, ইলেকট্রনিকটাও নিলাম। মানে যে যেটা যেটা প্রোডাক্ট আপনার থাকবে ওটা সিলেক্ট করে, এটা তো ক্লায়েন্ট বলবে যে ক্যাটাগরিটা কি, কিন্তু আপনারা এভাবে করে নিয়ে কন্টিনিউ। আচ্ছা তারপর একটা অপশন আছে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট উইল বি লিস্টেড, একটা অপশন রাখবেন ডাউনলোড। আর এগুলো যদি ইউজ করেন তাহলে আপনাকে পেমেন্ট করে ইউজ করতে হবে। $16, $6, $20, $4। তো টাকা পয়সা কি আছে? না স্যার, ফ্রিতে যেগুলো হয় ওগুলো করে দেন। হ্যাঁ তাহলে ফ্রিতে লাগবে, তাহলে কন্টিনিউ। আচ্ছা তা হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, কয়টা প্রোডাক্ট ডিসপ্লে করবেন? তো বললাম 11 থেকে 100। কত? 11 থেকে 100। আচ্ছা কারেন্টলি সেলিং এলসওয়্যার, তো কি বলবেন এখানে? এখানে বলবেন যে হ্যাঁ ইয়েস অন অ্যানাদার প্ল্যাটফর্ম আই ওন এ ডিফারেন্ট স্টোর, ইয়েস ইন পারসন। মানে এইটা এইটা অথবা লাস্টের দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ইয়েস ইন পারসন এট ফিজিক্স স্টোরস অর ইভেন্ট, ইয়েস এটাই বেটার। ঠিক আছে। আর তারপর আছে হোয়াটস ইউর কারেন্ট অ্যানুয়াল রেভিনিউ। অ্যানুয়াল রেভিনিউ কত, কত টাকা ইনকাম করেন? মানে আপনার রেভিনিউ কত? তারপর দিলেন এত। আর আর যেহেতু আপাতত মার্কেটিং করতেছি না, আপাতত এগুলো অফ করে রাখবেন। কি করে রাখলাম? অফ করে রাখলাম। কন্টিনিউ। চুজ এ থিম, আপাতত থিম আমার দরকার হচ্ছে না। স্কিপ দিস স্টেপ, একবার লাস্টে। আর এখানে আছে এনহ্যান্স ইউর স্টোর উইথ ই কমার্স সার্ভিস, নো থ্যাঙ্কস। এগুলো হচ্ছে সেটিং, এগুলো আমরা পরে চাইলেও এটা অ্যাড করতে পারবো, কিন্তু আপাতত প্রাইমারি স্টেপ গুলো কমপ্লিট করছে আর কি। কন্টিনিউ। ওকে, তাহলে আমার একটা কমার্সের কি চলে আসলো, দেখেন একটা পুরো প্লাগইনের একটা পেজ চলে আসছে না নাকি না? জি ভাই। আচ্ছা, এখন আপনি আবার যদি আপনার সেটিংটা যদি কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে এই যে একটা অপশন আছে সেটিং,
এই যে বাসের হাট, এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। আর যদি এইভাবে কাস্টমাইজ করতে না চান, এখানে একটা অপশন আছে হেল্প। হেল্পের মধ্যে যে সেট আপ উইজার্ডের মধ্যে সেট আপ উইজার্ডে যদি যান, তাহলে আবার ওই পেজটা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। ভাই একটা প্রশ্ন ছিল। শুনতেছি, বলেন। আর আগে একটা টিক মার্ক করছিলাম না, ওই যে ডিজাইনিং ফর ক্লায়েন্টস, ওইটা না করলে কি হবে আর করলে কি হবে, মানে ডিফারেন্সটা কোথায়? মানে হ্যাঁ, আই এইটাই এম এইটাই। সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট। আর কমার্স যারা করে ক্লায়েন্টের জন্যই তো করে নাকি? জি ভাই, ক্লায়েন্ট আপনি নিজেও হতে পারেন, বা মানে আলাদা কোনো ফিচার থাকবে না না, আলাদা ফিচার এটা করলে? আলাদা, হ্যাঁ আলাদা ও কয়েকটা ফিচার আছে, এটা পরবর্তীতে দেখতে পারবেন, কিন্তু এটা দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা। ওকে, তাহলে আমরা ওই যে আবার যদি আমরা রিকাস্টমাইজ করতে চাই, তাহলে আমরা করতে পারি। তো আমরা একটু ব্যাক করলাম, আর এখান থেকেও আপনারা করতে পারেন। এগুলো সবগুলো আমরা সবই শিখবো, কোনটায় কি না কি। আচ্ছা, আর এখন যেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টে চলে যাব। কোথায় চলে যাব? প্রোডাক্ট। প্রোডাক্ট। এখান থেকে আমার মেন কাজ। আচ্ছা, প্রোডাক্টের মধ্যে এগুলো যতগুলো কিছু আছে ডিসমিস দিয়ে আগে বাড়বো। এগুলো ডিসমিস, এগুলো লাগবে না। এখন এখানে যে ক্রিয়েট প্রোডাক্ট নাকি, আচ্ছা তো এখানে প্রোডাক্ট অ্যাড করেন, এখানে দেন কিছু, সাপোজ দিলেন কি দামি প্রোডাক্ট, কি দিলেন দামি প্রোডাক্ট। আচ্ছা, দামি প্রোডাক্ট, তারপর এখানে কিছু ডেসক্রিপশন দেন। তো ডেসক্রিপশন আমরা নিয়ে আসি লরেন। ঠিক আছে, আর এখানে প্রাইস দিলেন, সাপোজ কত দিলাম, 5,000। কত দিলাম? 5,000। আচ্ছা, এই যে প্রোডাক্ট 5,000, এই যে 5,000 দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে পাবলিশ দেই, আচ্ছা এটা আমার পাবলিশ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমরা প্রিভিউ চেঞ্জ করতে পারবো, কারণ এখানে দেখলে আমাদের জিনিসটা আপাতত যেটা আছে কি শো করবে না। তো এটা পরে সেটিং করতেছি, কিন্তু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে প্রিভিউ চেঞ্জ করে আমরা দেখতে পারি যে আমাদের আসলে কি রকম আসছে। আমরা যদি যাই, দেন মনে হচ্ছে না একটা প্রোডাক্টের মতো নাকি? নাকি মনে হচ্ছে না? কোনটা জি ভাই, মনে হচ্ছে। মনে হচ্ছে? এই যে দামি প্রোডাক্ট, অ্যাড টু কার্ড, এখানে একটা ইমেজ দেওয়ার অপশন আছে, আমরা গ্যালারি আকারেও দিতে পারি। আচ্ছা যাই হোক, তো এখন আমরা একটা থিম চুজ করব। কি চুজ করব? থিম। থিম চুজ করব। তো থিম চুজ করার জন্য আমরা কোথায় যাব? এই অ্যাপিয়ারেন্স, থিম। একটা কথা বলে দিই, আপনারা যে কোনো থিমে এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, বিল্ট ইন যেগুলো আছে। তো আমি যে থিমে আপাতত করাচ্ছি, আপাতত ওই থিম দিয়ে প্র্যাকটিস করেন, পরে যখন এটার উপরে একটা কন্ট্রোল চলে আসবে, দেন আপনারা অন্য একটা থিমে কাজ করবেন। ঠিক আছে? জি আচ্ছা, আর ওয়ার্ডপ্রেসের জন্য আমি যেটা, মানে এটা আমার ক্ষেত্রে, এটা বলবো না যে না এটাই ভালো, মানে এটা আমার ক্ষেত্রে মানে আমার একটু সুবিধা হয় আর কি। এই জন্য আমি এখানে একটা থিম ইউজ করব, 2012। কি থিম? মানে 2012-র একটা থিম আছে, মানে এটা হচ্ছে একটু মানে ডিজাইন কনসেপ্ট একটু ভালো।
মানে থিমের ও কমার্সের জন্য মানে এটা আমার মতে বেটার, আমরা এটা ইনস্টল করবো। আপনারাও আপাতত এটা দিয়ে প্র্যাকটিস করেন, পরে যদি দরকার হয় অন্য একটা থিম নিয়ে নিয়ে, কিন্তু আপাতত এই যে ও কমার্স প্লাগইনের কাজটা শিখে নেন। ভাই ওই ই কমার্স স্টোরের সাথে যে কোনো থিমই যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা থিমটা চেঞ্জ করলাম, এখন যদি আমরা দেখি একটু দেখেন এখন মোটামুটি একটু ভালো লাগতেছে নাকি? আগের চেয়ে কিছু ভালো লাগতেছে কিনা বলেন? জি ভাই। এখন আমরা এটাকে সেট আপ করে এখন আমরা ইমেজ নিয়ে আসি। ইমেজ আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট প্রোডাক্ট, এই যে অল প্রোডাক্ট, আর আমি বলি যারা যারা ওয়ার্ডপ্রেস করেননি তারা এই যে আজকে ক্লাস থেকে ফলো করেন তাইলেও হবে, ওই জিনিসগুলো একই, ঠিক আছে? ওই যদি প্রিভিয়াস ক্লাস করেন তাহলে এই মানে এই মজাটা মিস করবেন, কারণ এটা হচ্ছে একটা মজা যে আপনি একটা কমার্স সাইট বানাচ্ছেন। আর এইগুলো সব হচ্ছে কোনো কোডিং নাই, শুধু প্লাগ ইন গুলো এদিক সেদিক, এইগুলো ইজি কাজ। সো যারা যারা আগের ক্লাসগুলো করেননি তারা যেটা করবেন আজকে থেকেই শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা দামি প্রজেক্ট, এখানে এডিট। আচ্ছা তো এখন আমরা যেটা ইউজ করব, কি ইউজ করব? ইমেজ। তো এখানে ইমেজের দুইটা অপশন আছে। কয়টা অপশন আছে? দুইটা অপশন আছে। দুইটা অপশন হচ্ছে দুইটা একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ, একটা হচ্ছে গ্যালারি। কি সিঙ্গেল ও গ্যালারি। সিঙ্গেল ইমেজ আর গ্যালারি? তাহলে একটা ইমেজ নিয়ে আসেন। সাপোজ আমি এই নিয়ে আসলাম, আইফোন নিয়ে আসলাম। একটু বড় ইমেজ, যদি 1000 হলে বেটার হয় আর কি। ঠিক আছে, একটু লার্জ ট্রাই করবেন, 1000। আচ্ছা আইফোন, এটা এটা বেশি হয়ে যায়। হ্যাঁ 912, এটা ওকে। তাহলে এটা সেভ দেই। আইফোন 11 ব্ল্যাক 2 PNG। আচ্ছা এটা নিলাম একটা। তারপর টোটাল 4টা নেই নাকি? উম, এটা নেই। এটা একটা। তারপর উম, তাহলে টোটাল কয়টা ইমেজ নিলাম? 4টা নাকি? আচ্ছা তো 4টা ইমেজ নিলাম। তো আমরা প্রথমে সিঙ্গেল ইমেজটা এনে দেখি কি অবস্থা। ভাইয়া 3 নাম্বারটা সিএমএস ফাইল নামছে। হ্যাঁ ইমেজ 3 নাম্বারটা সিএমএস ফাইল নামছে, ওটা জেপিজি কিংবা পিএনজি নামে নাই, তাই বললাম। আচ্ছা তাহলে আমরা যেটা করবো একটা ইমেজ নেই। আচ্ছা ইমেজ নেওয়ার আগে যতগুলো ইমেজ থাকবো সেটা কি করবো, এই যে এখান থেকে
মনে আছে কি করতে হবে? মিডিয়াতে আগে ইমেজ লাইব্রেরিতে দিয়ে দিব। ভিডিওতে নিতে হবে। আগে আপনার যে 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 ইমেজ কালেকশন গুলো আছে কালেকশন গুলো আপনারা নিয়ে যান, সেটা আগে বেটার হয়। যেমন এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, নাকি? আচ্ছা, এটা একটু নামগুলো একটু চেঞ্জ করে নিন, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম, ঠিক আছে? একটু নামটা একটু চেঞ্জ করে নিন। এটাতে আইফোন এসি, ধর একটা নাম দিলাম আইফোন এসি, এটা দিলাম আইফোন 8, এরপর আইফোন, যেগুলো বেশি বড় নাম থাকে অত বড় নাম দেওয়া দরকার নেই, ছোট নাম দিলে হবে। বাদবাকি যা আছে ঠিক আছে। Okay, তাহলে এটা 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 সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন দিয়ে দেবো। ওয়ার্ডপ্রেসে আপনার যে যে ইমেজ আপনি ইউজ করবেন আগে গ্যালারি আকারে মিডিয়াতে নিয়ে যান। সবগুলো ব্যাক সাইড, ফ্রন্ট সাইড একটাও নেই না, তো যাই হোক আপনারা এটা করে নিন। আচ্ছা, প্রোডাক্ট, অল প্রোডাক্ট, আর আমরা তো এখানে আছি অল প্রোডাক্ট, এখানে যাই, চেক প্রোডাক্ট ইমেজ, একটা ইমেজ নেই, এই যে মিডিয়া লাইব্রেরি, তাহলে এটা নেই, এটাকে চুজ করি। আর এইখানে আপনারা যদি দেন এই যে আইফোনের ডেসক্রিপশনে বললেন কি আইফোন 8, ঠিক আছে? আচ্ছা, আর একটা অল্টার টেক্সট দিয়ে দিলেন, আইফোন মানে একটা ক্যাটাগরি। এগুলো দিলে কি হবে যে এই জিনিসগুলো এসইও ফ্রেন্ডলি হবে, মানে আপনার সাইটের এই কন্টেন্ট গুলো ইন্ডেক্স করবে। সেই কারণে এই যে তিনটা নাম খেয়াল রাখবেন, অল্টার টেক্সট, টাইটেল, ডেসক্রিপশন, এগুলো যাতে খালি না রাখে। সেট দিলাম, আগে চলে আসলো, আপডেট দেই। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। ওই যে মনে করেন ওই যে আইফোন 8 এর যে ডেসক্রিপশনটা আছে, ওটা যদি আমি অ্যাপল এর ওয়েবসাইট থেকে অ্যাপল 8 এর ডেসক্রিপশন এনে এখানে কপি পেস্ট করে দিই, তাইলে কোনো সমস্যা হবে? জি ভাই, আচ্ছা শুনি নাই। আচ্ছা, দেখেন আমার ছবি আসার ফলে দেখেন অটোমেটিক আমি এই কনসেপ্টটা পাচ্ছি। এই যে কি বলো, ভাঙ্গা মোবাইল নাকি? ও আচ্ছা, ওয়ালপেপার। এই যে জিনিসটা থাকে না এই কমার্সে, হ্যাঁ, সেটা অটোমেটিক কে দিচ্ছে আমাকে? ও কমার্স প্লাগইনটা দিচ্ছে। আচ্ছা, এখন এটা যদি ক্লিক করি, এই যে দেখেন আমি যে ডেসক্রিপশন দিয়েছিলাম আইফোন 8 আসছে নাকি? জি। আসছে, আসছে, ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা ইমেজ গ্যালারি কিভাবে নিব সেটা দেখবো। তো ইমেজ গ্যালারিটাও নিয়ে নিই। ইমেজ গ্যালারি নেওয়ার জন্য এই যে প্রোডাক্ট গ্যালারি, তো প্রোডাক্ট গ্যালারিতে যান, আমরা কোনটা নিয়েছিলাম যেমন এইটা, এই যে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন। কি দিয়ে সিলেক্ট করবেন? কন্ট্রোল দিয়ে, নাকি? হ্যাঁ, এখানে এখানে দেন আইফোন, এই যে আইফোন, আর এখানে এই যে সেম আইফোন এসি। ডেসক্রিপশন যা মন চায় তাই দিতে পারেন। এই তিনটা যে যদি টিক থাকে তাহলে এখন আমার তিনটাই গ্যালারি শো করবে, অ্যাড টু গ্যালারি। দেখেন এটা তিনটা ইমেজ একসাথে আছে। আপডেট, আচ্ছা রিলোড দেন, দেন গ্যালারি আকার আসছে নাকি না? আর ইমেজ সাইজ ছোট, ইমেজ সাইজ ছোট বড় হওয়ার জন্য এই কারণে এক সাইজের ইমেজ ট্রাই করবেন, কিন্তু জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, ঠিক আছে? এই যে গ্যালারি সহ আমরা নিয়ে আসতে পারতেছি প্রোডাক্ট গ্যালারির মাধ্যমে। এখন এখানে যদি আমি জুম দিই, দেখেন এখান থেকেও আমরা ওই যে ইমেজ গুলা দেখতে পারবো, ঠিক আছে?
বুঝছি কি বুঝি নেই? বুঝছি। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে ইমেজ গ্যালারি আনলাম। ইমেজ গ্যালারি আনার পর এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে রেগুলার প্রাইস। এটা কি? রেগুলার প্রাইস। রেগুলার প্রাইস। আচ্ছা, তো রেগুলার প্রাইসের ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, তো এখানে আমি যদি বলি রেগুলার প্রাইস, আচ্ছা এখানে যেহেতু আইফোন নাকি একটু তো দাম দিতে হবে, তাহলে বললাম 90,000। কত? 50,000। আর 5,000 আইফোন থাকলে তো দৌড় দিবেন নাকি? আচ্ছা, যদি আমরা রেগুলার আর এই প্রাইসটা দেই তাহলে আমি কি চেঞ্জ পাচ্ছি? একটা ছিল 90 আর যেটা হচ্ছে এই যে 5,000। তাহলে কি হবে দেখেন, তাহলে কি হচ্ছে? আগে ছিল 90,000, এখন কত? 50। আচ্ছা ঠিক আছে, এই একটা অপশন। আর তারপর হচ্ছে এখানে আমরা ইনভেন্টরিতে চলে যাই। কোথায় চলে যাই? কোথায় চলে যাই? আচ্ছা, আর এখানে একটা অপশন আছে SQU। এখানে আচ্ছা SQU এর ফুল ফর্মটা কি? জানি না স্যার। কারসরে যে স্টক কিপিং ইউনিট। মানে স্টক কিপিং ইউনিট। তখন এখানে মানে আপনার প্রোডাক্টে বলতে হবে না যে কয়টা স্টক আছে, কতগুলো নাই নাকি? আপনার যে প্রোডাক্ট আছে এটা কতগুলো স্টক আছে, কতগুলো নাই সেটা বলে দিতে হবে না? হ্যাঁ, তো সেটাই হচ্ছে স্টক SQU এর প্রথমে দিতে হবে আপনার একটা ডামি একটা নাম দেন। আমি বললাম ডামি মোবাইল 1, আমি জাস্ট একটা নাম। মানে SQU এর কি ক্ষেত্রে কি করতে হবে? ডামি একটা নাম দিতে একটা হবে। নাম দিবেন। তারপর এই যে ম্যানেজ স্টক, তারপর কি অপশন আছে? ম্যানেজ স্টক। ম্যানেজ স্টক। এখন এটাকে এনেবল করবেন। এখন আপনার কোয়ান্টিটি কয়টা আছে? সাপোজ দিলেন 10টা। কয়টা মানে স্টক কোয়ান্টিটি আছে কয়টা? 10টা। আচ্ছা, হ্যাঁ, আর এখানে আছে অ্যালাউ ব্যাক অর্ডারস। এখন অ্যালাউ ব্যাক অর্ডারস বোঝেন? না স্যার। আচ্ছা, অ্যালাউ মানে শেষ হয়ে গেছে কিন্তু তা অর্ডার দিয়ে রাখছি, এরকম কিছু। কি বললেন? শুনি নেই। বলছি যে মানে ব্যাক অর্ডার মনে করেন স্টকে শেষ কিন্তু তাও কাস্টমার অর্ডার দিছে, এইটাই মনে হয় ব্যাক অর্ডার। এটা হচ্ছে ব্যাক অর্ডার। যে মানে স্টকে প্রোডাক্ট নাই কিন্তু কাস্টমার কিনে রাখছে, এখন সে প্রোডাক্ট পাবে কিন্তু হয় লেট হবে। এখন লেট হবে, এখন এটা ডিপেন্ড করে ওই যে সেলার তার উপরে এখন কতটুকু লেট হবে। কিন্তু এই জিনিসটা আপনি চাচ্ছেন কিনা? তো আমি কি বললাম যে না, শেষ হলে শেষ নাকি? এটা হচ্ছে অ্যালাউ ব্যাক অর্ডার। আচ্ছা, তো এই যে অ্যালাউ নোটিফাই অ্যালাউ দিলে তো ওই যে ওইটি যদি শেষ হয়ে যায় তাহলেও কাস্টমার কিনতে পারবে, আর যদি শেষ হয়ে যায় তাহলে কিনতে পারবে না। এটা হচ্ছে ব্যাক অর্ডার। আচ্ছা, এখানে হচ্ছে লো স্টক থ্রেশহোল্ড। লো স্টক মানে কি? এখন কতগুলো স্টক থাকলে আপনার মনে করেন যে জিনিসটা লো দেখাবে নাকি? কতগুলো স্টক থাকলে জিনিসটা লো দেখাবে? তো আমি বললাম যে 3টা থাকলে দেখাবে যে স্টক মানে খুবই কম নাকি? স্টক সীমিত। সীমিত মানে সীমিত স্টক। আমরা যদি ইদে আচ্ছা এটা দেই, দেন স্টক কয়টা আছে? 10টা আছে নাকি? কয়টা আছে? 10টা। আচ্ছা, এখানে একটা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইনভেন্টরি। এই যে enable this to allow once of this item to be bought in single order। এটা আমরা কি করে দেব? টিক দিয়ে দেব। কি করে দেব? আর এটা হচ্ছে
মানে মানে এটা হচ্ছে আপনি কি সিঙ্গেল দিবেন নাকি মানে খুচরা দিবেন না পাইকারি দিবেন সহজ ও এটা হচ্ছে এই অপশন। আর যদি এটা আপনি টিক না দেন মানে এই যে অ্যালাউ ওয়ান অফ দিস আইটেম টু বি বট ইন এ সিঙ্গেল অর্ডার, মানে কেউ চাইলে সিঙ্গেল কিনতে পারে আর কেউ যদি চায় পুরোটা নিতে তাহলে পুরোটা নিতে পুরোটা পারে। নিতে চায়, এখানে এটা টিক দিলে আপডেট দিয়ে দেবেন। তাহলে এখন যে কেউ কাস্টমার কি করতে পারবে, কেউ একটা চাইলে একটা নিতে পারবে, সব নিলে চাইলে সব নিতে পারবে। হ্যাঁ আচ্ছা রিলোড দেই। আচ্ছা তাহলে আমাদের চলে আসে এই দেখেন এসকিউ DM1 ক্যাটাগরি আনক্যাটাগরাইজড। আচ্ছা তো এসকিউ আমার শো করছে জি নাই করে নাই করছে। করছে। আচ্ছা এখন আসি আমরা সেকেন্ড পিসে, সেটা হচ্ছে আপনার শিপিং। সেটা কি শিপিং। শিপিং। আচ্ছা তো শিপিং এর ক্ষেত্রে এখন প্রোডাক্টের একটা ওয়েট থাকে, প্রোডাক্টের কি থাকে বুঝিনি স্যার কি বললেন? যেমন এখানে প্রোডাক্টের কেজি কত, আপনার প্রোডাক্টের ওজন এটা দিতে হবে না। সাপোজ দিলাম 2, কত দিলাম? মানে ফোনটা মনে করেন যে আইফোনের এই যে আপনার ওজন, হ্যাঁ আইফোনের ওজন ও কেজি। আচ্ছা এটা দিলাম, সাপোজ একটা দিয়ে দিলেন ডাইমেনশন। আর ডাইমেনশন কত থাকে এটা তো আর মনে নাই, এটা তো ওই আইফোনে গিয়ে দেখতে হবে এগুলো নাকি। আচ্ছা এটা আপাতত একটা বিল্ট ইন দিয়ে রাখি, সাপোজ 3 সাপোজ 2, মানে একটা দিয়ে রাখলাম আর কি, ঠিক আছে। তার মানে হচ্ছে এই অপশনে হচ্ছে ফোনটা সম্পর্কে ডিটেইলস, মানে হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার কেজি কত, ডাইমেনশন কত, শপিং ক্লাস কত, এটা হচ্ছে ওই ফোন মানে ফিজিক্যাল ডিভাইস সম্পর্কে কিছু ডিটেলস। এখন এটা যদি আমি আপডেট দেই তাহলে দেখেন কি আসতেছে। এই আপডেট হয়েছে। আচ্ছা এইদিকে খেয়াল রাখবেন, এখানে আমার কয়টা অপশন আছে, ডেসক্রিপশন আর রিভিউ। কি কি আছে? ডেসক্রিপশন আছে, রিভিউ আছে। আচ্ছা আমরা যদি রিলোড দেই দেন নতুন একটা অপশন আসছে, হ্যাঁ এডিশনাল ইনফরমেশন। হ্যাঁ এখন এটা ক্লিক করলে যে আপনি যে ডাইমেনশনটা দিয়েছেন সেটা শো করবে, বুঝে গেছে? ও আর থাকে না মোবাইলের ডাইমেনশন, ওই যে ওয়াইফাই এই সেই হ্যান ত্যান কত কিছু থাকে। বুঝছি স্যার। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হয়ে গেল। আচ্ছা তারপর হচ্ছে যে লিঙ্ক প্রোডাক্ট তো আমাদের নাই তেমন আছে। আচ্ছা লিঙ্ক প্রোডাক্ট এগুলো পরে বোঝাবো। আমরা এখন অ্যাট্রিবিউটসও তেমন কিছু নাই, অ্যাডভান্সে যাই। আচ্ছা অ্যাডভান্সে এখানে একটা অপশন আছে পারচেজ নোট। কি পারচেজ নোট? পারচেজ নোট। তো পারচেজ নোটের মধ্যে আপনার কি কিছু থাকে, মানে একটা কি থাকবে, পারচেজের নোট থাকবে। আর পারচেজ থ্যাংক ইউ ফর শপিং এরকম এন্টার অপশনাল নোট টু সেন্ড দ্য কাস্টমার আফটার পারচেজ, মানে যদি কোনো আপনার কাস্টমার যদি পারচেজ করে তাহলে তার কাছে কি হবে, কিছু গ্রিটিং মেসেজ দিতে পারেন নাকি। ও হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আর এটা হচ্ছে মেনু অর্ডার। মেনু অর্ডার কয়টা দিলাম, সাপোজ 10টা। মেনু অর্ডার কি, এই যে মেনু অর্ডার দেওয়া আছে কাস্টম অর্ডারিং পজিশন। কি কাস্টম অর্ডারিং পজিশন? অর্ডারিং পজিশন। আপডেট দেই। দেখেন 10 ইন স্টক, আপনার এই যে জিনিসটার দামি প্রোডাক্ট, তারপর কি আছে, তারপর যে এডিশনাল। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা আমাদের নিয়ে আসতে পারছি না। জি আচ্ছা তো এই আর প্রোডাক্টের কিন্তু ক্যাটাগরি আছে। ই কমার্সের কি প্রোডাক্টের কি আছে, ক্যাটাগরি। আমরা এখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছি,
সিম্পল প্রোডাক্ট, কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি? সিম্পল প্রোডাক্ট। Simple সিম্পল products. প্রোডাক্ট। আমরা নেক্সট ক্লাসে এইটা নিয়ে কাজ করব, ভ্যারিয়েবল প্রোডাক্ট। এই সিম্পল প্রোডাক্টের মধ্যে কি কি পড়ে স্যার? সিম্পল প্রোডাক্টের মধ্যে এইগুলাই, মনে করেন যে আপনার ইলেকট্রনিক্স আইটেম গুলা, তারপর মানে সিঙ্গেল আইটেম গুলা, ঠিক আছে। আর ভ্যারিয়েবল প্রোডাক্টস এর পরে আপনার সিঙ্গেল আইটেমও পড়ে, মাল্টিপল, আচ্ছা যাক এটা কালকে বোঝাবো। সিম্পল সিম্পল মানে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, এই ক্ষেত্রে সিম্পল, ঠিক আছে। আচ্ছা আর সিম্পল প্রোডাক্টের সেটিং এইগুলাই, তাই এর বাইরে কিছু থাকলে ওটা পরে দেখাই দিব। আর কালকে থেকে মেইন যেটা ভ্যারিয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আজকে যেটা দেখাইছি বুঝতে কোনো প্রবলেম? না জি স্যার। তাহলে এইটুক করে রাখেন, এইটুক করে এইভাবে আপনারা একটা সুন্দর ইমেজ দিয়ে, আমার ইমেজটা খুব সুন্দর হয়নি, তারপরও যাই হোক এইভাবে আপনারা সেটিং করে রাখেন, ঠিক আছে। ওকে স্যার।